সম্পর্ক বলতে গেলে যদি আমরা ভাগ করি সম্পর্ককে, ফ্যামিলি রিলেশন যখন একটা বাচ্চা জন্মাচ্ছে এক্সাক্টলি, তার তো কোনো আইডেন্টিটি নেই। সে জন্মাচ্ছে, তার পরিচয়টা তার বাবা-মার পরিচয়। সে যখন একটু বড় হচ্ছে, আ দেখবে যে ১ বছর ২ বছরের বাচ্চা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করে। তাকে খাইয়ে দিতে গেলে খাবে না। মানে সে একটা সেলফ আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছে। ধরো হাসব্যান্ড ওয়াইফ এর যখন কোনো ঝগড়া হয়, তখনই আমরা কি করি যে নিজের দোষ না দেখে অন্যের দিকে আঙুল দিই। মানে ওর সবকিছু দোষ। রিলেশনশিপে আমাদের ভালো একটা ধরো হাসব্যান্ড মানে ছেলে আশা করছে সবসময় ভালো মেয়ে পাবে। একটা মেয়ে আশা করছে তার হাসব্যান্ড সবসময় ভালো হবে, কিংবা কোনো রিলেশনশিপে হয়। কিন্তু সেটা বাস্তবে সম্ভব নয়। কারণ এরমভাবে নেচার কাজ করে না। মানে সম্পর্ক অনেকটা ভাঙা কাচের মতো। যেটা ভাঙলে একবার ভাঙলে জোড়া যায় হয়তো, কিন্তু চিরটা রয়ে যায়। আজকে আমার পডকাস্ট আড্ডাতে এমন একজনকে পেয়েছি, যিনি তাঁত বোনার মতো সম্পর্ক বোনেন। আমার উল্টো দিকে রয়েছেন নিলয় কুণ্ডু। নিলয় দা, ওয়েলকাম টু টকবক। ধন্যবাদ। তোমার কাজটা ভীষণ ইন্টারেস্টিং। সম্পর্ক ঠিক করা। সম্পর্ক। সম্পর্ক কি দেখো, তোমার কাছে? সম্পর্ক বলতে আমরা যেটা বুঝে থাকি হাসব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ। হুম, হুম। কিন্তু হাসব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের বাইরেও দেখো আমাদের বাবা-মায়ের সঙ্গে ছেলের কিংবা মেয়ের রিলেশনশিপ বলো, কিংবা ভাইয়ে-ভাইয়ের রিলেশনশিপ বলো, সবকিছুই কিন্তু সম্পর্কের মধ্যেই পড়ে। সম্পর্ক দেখো, আমাদের কিন্তু প্রতিটা আমরা যদি এখন বাঙালি বলে নয়, সারা বিশ্বেই বলো, যদি মানে ১০০ টা ফ্যামিলি বলি, তার মধ্যে ধরো ১০০ টা ফ্যামিলির মধ্যে ৯৯ টা ফ্যামিলিতেই সম্পর্ক মানে রিলেশনশিপে কোথায় না কোথায় চিড় আছে। তা এই ব্যাপারটা ঘটছে কেন? ধরো স্কুল কলেজে যখন আমরা পড়াশোনা করেছি, ধরো আমরা ১৫ বছর ২০ বছর যেরকম যে পড়াশোনা করেছে কলেজ লাইফ অব্দি ২০ বছরের বেশি হবে। কিন্তু তারা সম্পর্ক নিয়ে কিন্তু কিছু মানে তাদের কোনো স্কিল নেই। আর এক্সাক্টলি ধরো আমরা প্রেমে যখন পড়ি মানে ওই স্কুলের টাইমটাতে, তখন একটা মানে কি বলবো হরমোনাল চেঞ্জেস, যার কারণে আমরা ট্রিগার্ড হই প্রেমের দিকে। হুম, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো নলেজ থাকে না। হুম। এবার এইজন্য কি হয়, আমাদের অনেক মানে কি বলবো মানে ওপর-নিচ হয় সম্পর্কে। মানে আমরা অনেক সময় সম্পর্কে না বুঝে ভুল করে ফেলি। আবার আ ২ টো ৩ টে ৪ টে ব্রেকআপ হতেই থাকে। হ্যাঁ, তা সে তো যেটার অবশ্যই। কারণে কি হয়, রিলেশন মানে ঠিকঠাকভাবে আমরা কখনোই করতে পারি না। কারণ দেখো, আমরা যেটা ১৫-২০ বছর ধরে শিখেছি, আর রিলেশনশিপে আমরা কিছুই শিখছি না। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, ধরো একটা ডাক্তার, সার্জন, হুম। সে ধরো প্র্যাকটিক্যাল কোনো একটা রোগীর উপরে প্র্যাকটিক্যাল জিনিস করছে। সেটা তো কখনো সম্ভব হতে পারে না। মানে ব্যাপারটা আমরা কোনো একটা রিলেশনশিপে গিয়ে আমরা শিখছি কিভাবে রিলেশনশিপ বিল্ড আপ করতে হয়। ঠিক। যেটা কখনো সম্ভব নয়। তার জন্য কি হয়, কিছু স্কিল এবং কিছু কি বলবো এক্সাক্ট নলেজ দরকার হয়, যেটা নিয়ে আমরা রিলেশনশিপটাকে এগোতে পারি। মানে রিলেশনশিপ অ্যাকচুয়ালি আমরা যদি দেখি ডিকশনারি মিনিং, এটা অ্যাকচুয়ালি নাউন। কিন্তু আমার মতে এটা ইট শুড বি ভার্ব। কারণ রিলেশনশিপ মানে একটা অ্যাকশন। মানে আমরা যদি একটা গাছ ধরি রিলেশনশিপটাকে, আমাদের ওয়াটার করতে হবে গাছটাকে। তাহলে লাভ হচ্ছে ওই রিলেশনশিপ গাছের একটা ফ্রুট। কারণ যদি আমরা মনে করি যে অলরেডি লাভ এক্সিস্ট করবে রিলেশনশিপে, কাপল রিলেশনশিপে আমি যেটা বলছি, সেটা কিন্তু কখনো বাস্তবে সম্ভব নয়। নীলদা, যেটা বলছিলাম যে তুমি এই যে সম্পর্কটি ঠিক করো মানে বিভিন্ন সম্পর্ককে, তোমার কাছে তো বিভিন্ন রকম ক্লায়েন্টস বা বিভিন্ন রকমের কেসেস আসে। তার মধ্যে কিছু যদি আমাদের সঙ্গে শেয়ার দেখো, করো। আমি একটা গল্প বলব তোমাকে। ফ্যামিলি রিলেশনশিপে আমরা তো কাপল রিলেশনশিপ বলবই। আগে একটা গল্প বলছি। আ যেটা হচ্ছে বাবার ছেলের রিলেশনশিপ। আমারই একটা দাদা, সে আমেরিকাতে থাকে, চাকরি করে আমেরিকাতে আইটি হুম, কোম্পানিতে জবে আছে। এবার তার সঙ্গে তার বাবার প্রায় ৫-৬ বছর কোনো কথা নেই। যখন এখান থেকে গেছে তখনই কোনো কথা ছিল না। কোনো ব্যাপারে হয় না, বাবা-ছেলের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। হুম। মানে টিনেজের পরেই না একটা দূরত্ব তৈরি হয় যে, বাবা আমাকে ভালোবাসে না, কিংবা আ এই ধরনের জেনারেশন গ্যাপ একটা তৈরি জেনারেশন হয়। গ্যাপ যেটাকে তুমি বলতে পারো একদম এক্সাক্টলি। এবার ও যখন গেছে কোনো কথা নেই। এবার ও যেদিনকে ও ফিরছে, ও বলছে, "বাবা তো আমার সঙ্গে কথা বলে না, আমার সঙ্গে ফোনে কথা হচ্ছে। তা তুই একটু বল, তুই তো এইসব নিয়ে কাজ-টাজ করছিস অনেক। তা তুই কিভাবে এই ব্যাপারটা ম্যানেজ করতে পারবি?" আমি বললাম, "তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি একটা মানে কনফেস করো বাবাকে, একদম তোমার সঙ্গে যা হয়েছে, তুমি ছোটবেলায় তুমি বাবাকে যেরকম দেখতে,
তোমার সঙ্গে যেরকম তুমি তোমার মানে বাবাকে মনে হয়েছে তোমার যেরকম তুমি সেই রকম নিয়ে তোমাকে একটা বড়সড় একটা চিঠি লেখো বাবাকে। তা বলছে, "হুস! বাবা আমার ভীষণ রাগী। ও চিঠি-ফিটি পড়বেই না।" তা বলছে, "তো চিঠি দেবো কেমন করে? চিঠি তো একটা অ্যাবস্ট্রাক্ট থিং হয়ে গেছে।" বললাম, "তুমি WhatsApp করো তাহলে।" তা বলছে, "আমার WhatsApp ব্লক করে দিয়েছিলাম।" "না, ব্লক করেনি, তুমি দেখো।" তা ও ফ্লাইট ডিলে ছিল, ওইদিনকে যেদিনকে ফিরছিল। আমার কথাটা মনে রয়েছে। ও একটা বড়সড় একটা মানে মোটামুটি প্যারাগ্রাফ লিখেছে বাবাকে। তা ওর দেখেছে বাবা ডবল টিক হয়েছে, মানে সিন করেছে ওর বাবা। তা নেক্সট ডে ও বাড়ি ফিরেছে। নেক্সট মানে যেরকম এসছে আরকি। তা ও যখন সকালবেলা বাড়ি ফিরেছে, ওর বাবাই দরজাটা খুলেছে। আর বাবাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে সে তো মানে একদম আনন্দাশ্রু এটাকে বলতে পারো তুমি। মানে ওই একটা সিঙ্গেল জিনিসে ওর সমস্ত লাইফের কিন্তু যত কিছু ছিল মানে এক ঝটকায় মিটে গেল। এবং ওর বাবা অসুস্থ ছিল অনেকদিন ধরে, কিন্তু আর ওর মানে সবথেকে দুঃখের জিনিস হচ্ছে ওর বাবা তার কিছুদিন পরে মারা গেছে। মানে এটা প্যাথেটিক, মানে এটা একটা কোথাও একটা ইমোশনাল রিলিজ হলো। এবং ও ওই ফিউনারালে ওই চিঠিটা সবাইকে পড়ে শুনিয়েছিল। মানে একটা স্যাড ডে হঠাৎ করে একটা কোথায় যেন একটা মানে একটা অন্যরকম দিনে পরিণত হয়ে গেল। মানে এটা সত্যিকারের প্র্যাকটিক্যাল, মানে একদম সত্যিকারের রিয়াল ঘটনা। সত্যি অদ্ভুত মানে বাবা ছেলের মধ্যে এই জেনারেশন গ্যাপ মানে প্রত্যেক ঘরে, ঘরেই আমরা দেখতে প্রত্যেক পাই। ঘরে হয়। এবার এরকম তো সম্পর্ক যেটাকে তুমি বলছো, অনেক সম্পর্ক হয় মা-মেয়ে, মা-ছেলে, হাসব্যান্ড-ওয়াইফ, কাপল। কত ধরনের সম্পর্ককে তুমি হ্যান্ডেল করেছো? সম্পর্ক দেখো, সম্পর্ক বলতে গেলে যদি আমরা ভাগ করি সম্পর্ককে, ফ্যামিলি রিলেশন যখন একটা বাচ্চা জন্মাচ্ছে এক্সাক্টলি তার তো কোনো আইডেন্টিটি নেই। সে জন্মাচ্ছে, তার পরিচয়টা তার বাবা-মার পরিচয়। সে যখন একটু বড় হচ্ছে, আ দেখবে যে ১ বছর ২ বছরের বাচ্চা আইডেন্টিটি তৈরি করার সৃষ্টি করে। তাকে খাইয়ে দিতে গেলে খাবে না। মানে সে একটা সেলফ আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছে। ফার্স্ট গেল ফ্যামিলি রিলেশন, ফ্যামিলি রাইট। তারপর গেল রিলেশনশিপ, মানে রোমান্টিক রিলেশনশিপ যেটা কাপলদের। ঠিক আছে? তারপর তুমি বলতে পারো প্রফেশনাল রিলেশনশিপ, যে যেটা জবে হোক, বিজনেসে হোক, যে যেটা হোয়াটসঅেভার যেখানে আছে। আরেকটা রিলেশনশিপ হয় যেটা হচ্ছে সেলফ রিলেশনশিপ, মানে নিজের সঙ্গে নিজের রিলেশনশিপ। মানে অ্যাকচুয়ালি আমরা তো পৃথিবীতে কি বলবো, মানে এটা তুমি বলতে পারো সেলফ রিলেশনশিপ ওয়ান কাইন্ড অফ মানে অলমাইটি, মানে হায়ার কাইন্ড অফ রিলেশনশিপ যেটা হচ্ছে কনশাসনেস, হাইয়েস্ট কনশাসনেস যেটা বলতে পারো তুমি ঈশ্বরের সঙ্গে রিলেশনশিপ যেটা তুমি বলতে পারো। হুম, ঠিক। তা এটাও মানে সেলফ রিলেশনশিপ কিন্তু একটা অন্য চ্যাপ্টার, একটা ভাস্ট চ্যাপ্টার। মানে আমরা দেখো ১ম যখন ধরো হাসব্যান্ড ওয়াইফ এর যখন আ কোনো ঝগড়া হয়, তখনই আমরা কি করি যে নিজের দোষ না দেখে অন্যের দিকে আঙুল দিই। মানে ওর সবকিছু দোষ। তা আমাদের যেটা উচিত ১ম এ নিজেকে পাল্টানো। কারণ নিজেরা যদি আমরা না পাল্টাই আমরা এক্সপেক্ট করতে পারি না। মানে আমি একটা জিনিস বলতে পারি তোমাকে, যেটা হচ্ছে আমরা এক্সপেক্ট করি হচ্ছে হ্যাভ, ডু, বি, মানে হচ্ছে আমাদের সবসময় ভালো রিলেশন পাবো, আমরা সবসময় ভালো জিনিস পাবো। রিলেশনশিপে আমাদের ভালো একটা ধরো হাসব্যান্ড মানে ছেলে আশা করছে সবসময় ভালো মেয়ে পাবে। একটা মেয়ে আশা করছে তার হাসব্যান্ড সবসময় ভালো হবে, কিংবা কোনো রিলেশনশিপে হয়। কিন্তু সেটা বাস্তবে সম্ভব নয়। কারণ এরমভাবে নেচার কাজ করে না। মানে আমাদের ১ম এ ভালো হতে হবে। ১ম এ ভালো হতে হবে। তারপর আমরা ভালো পাবো। মানে ভালো জিনিস আমরা অ্যাকচুয়ালি পাবো। তাহলে আমাদের সমস্ত কিছু এক্সাক্টলি ঠিকঠাক ঘটবে। মানে এভাবেই অ্যাকচুয়ালি নেচার ওয়ার্কস। একদমই। হ্যাঁ, আমি সম্পর্ক নিয়ে যখন কথা বলছি, তো আমি কাপলস এ আসি। বিভিন্ন বয়সের কাপলস এরকে আমরা দেখতে পাচ্ছি। তাদের এখন সম্পর্কের সংজ্ঞাও বদলে গেছে। বিভিন্ন ক্ষেত্রে দেখেছি ৮-৯ বছরের প্রেম, তারপরে বিয়েও হলো, ৩ মাসের মধ্যে ডিভোর্স হয়ে যায়। একদমই, বা ৮-৯ বছর প্রেম করার পর বিষয়টা সেই স্পার্ক থাকে না। ডিভোর্স বলছি, ব্রেকআপ হয়ে যায়। একদমই। এর কারণগুলো কি? দেখো, মানে যখনই এখন একটা মানে ডিভোর্সের এত ডিভোর্স এখন একটা মানে নতুন ট্র্যাডিশন হয়ে গেছে। মানে কি একদমই বলবো, তাই। মানে আগে ছিল একান্নবর্তী পরিবার। হুম। তাদের তো একটা পরিবারের ধরো বড় পরিবারের একটা আলাদা মূল্যবোধ থাকবে, নৈতিক শিক্ষা থাকবে। তাদের নিয়ম একটা থাকবে, নিয়ম শৃঙ্খলা থাকবে, থাকবে। শৃঙ্খলা থাকবে। কিন্তু এখন কি হয়ে গেছে? একান্নবর্তী শব্দটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। মানে এটা কি ডিকশনারিতে চলে গেছে এখন বলতে পারো। তা
তাদের যে মূল্যবোধ এখন যে নিউক্লিয়ার হয়ে গেছে যে ফ্যামিলিটা, তার মূল্যবোধের তো স্বাভাবিকভাবে একটা আলাদা মানে অন্য থাকবে। মানে তার যে মানে কি বলবো ভাস্টনেস বলো, তার ডেপথ বলো, হুম, সেটা কিন্তু থাকবে না। এবার কি হয়, যখনই একটা রিলেশনশিপ হয়, ফার্স্ট ডেতে তো অ্যাট্রাকশন হচ্ছে। ঠিক আছে? কারণ অপোজিট অ্যাট্রাক্টস। হুম, ঠিক আছে? এবার তাদের রিলেশনশিপে অনেক রকম ফ্যাক্টর কাজ করে। ধরো ১ম যেটা হয়, যখন যারা প্রেমে পড়ছে, হুম, 2nd ডে থেকে তার কিন্তু ইনসিকিউরিটি স্টার্ট হয়ে যায়। মানে আমার সম্পর্ক টিকবে তো? কোথায় যেন আমি যেন ওখানে একটা কি বলল? আমি যেন এখানে কোথাও একটা কিরকম একটা তাল কেটে গেল। হ্যাঁ? মানে 2nd ডে থেকে যেকোনো রিলেশনশিপ শুধু অসমবয়সী বলে নয়, সেম বয়েস বলো বা যেকোনো বয়সের বলো। তা কি হয় তাদের রেসপনসিটি বলো, রেসপন্সিবিলিটি, ট্রাস্ট আর আরেকটা ফ্যাক্টর কাজ করে যে দুজনের মধ্যে বন্ডিং। দেখো বন্ডিং ব্যাপারটা বলতে গেলে আমাদের বলতে হয় ধরো ইন্টিমেসি। একটা জিনিস যে ছেলেরা সবসময় পছন্দ করে ফিজিক্যাল রিলেশনশিপ। আর মেয়েরা কিন্তু ইমোশনাল। হুম, তা আমি দুটো কিন্তু হিউজ গ্যাপ। তা ফিজিক্যাল ধরো ছেলেদের একটা কথা হচ্ছে আমি তোমাকে বলছি ধরো কোনো ৫ টা ছেলে রয়েছে। তারা কথার মধ্যে কিন্তু স্ল্যাং, অ্যাবিউস সব রকম ইউজ করে। আর মেয়েদের যখন কথা হয় অন্যরকম কথা হয়। তা বলতে পারো অসমবয়সী তুমি যেটা বললে, তা ধরো যখন আ রিলেশনশিপ মানে তারা যখন মানে বিয়ে করছে, তা দুজন তো ফ্রেন্ড বলতে পারো। তা তোমাকে একটা ঘটনা বলছি আমি। ধরো আ বিয়ে হয়েছে এরকম। তা তার পরের দিন যখন কথা হচ্ছে, ও তখন বলছে, আ "এই এটা করবি না, ওটা করবি না, সেটা করবি না।" তখন বলছে, "না তুমি আমাকে এরকম বারণ করছো কেন?" আমরা তো তখন বলছে, "কেন আমরা তো ফ্রেন্ডস, আমরা তো এরমভাবেই চলবো।" তখন বলছে, "না তুমি যে আমাকে একটা বাজে কথা বললে, তুমি আমাকে বললে বাঁদর, তুমি আমাকে বললে এই সমস্ত।" তখন বলছে যে, "না আমরা তো ফ্রেন্ডস, আমরা তো এরকম কথা বলতেই পারি।" বলছে, "আমি বাপের বাড়ি চলে গেলাম।" তা দেখো মানে আমরা কি চাই, আ আমি এরপরে আসছি তোমাকে। যখনই কোনো কনফ্লিক্টস আসছে না, তখন আমরা ওখান থেকে এসকেপ করার চেষ্টা করি। মানে কনফ্লিক্টস তো সেখানে থাকছেই। কিন্তু আমরা কোথাও যেন পালিয়ে যাবো সেখান থেকে। মানে আমরা ছেলেরা চেষ্টা করি যেটা হচ্ছে আ যখন কনফ্লিক্টস হচ্ছে, যখন স্পাউস কিছু বলছে, ওয়াইফ কিছু বলছে, বউ কিছু বলছে, তখন আমি ওখান থেকে যেকোনোভাবে পালিয়ে যাবো। পালিয়ে যাবো, হ্যাঁ। হ্যাঁ? তা সেখানে তার যে ইমোশনাল নিডস টা মানে তার যে বউয়ের সেটা কিন্তু ফিল আপ হচ্ছে না। বউটা তখন ভাবছে যে আমাকে বোঝেই না। হ্যাঁ? আমাকে চলে গেল, আমাকে বোঝেই না। সে তখন কারো সঙ্গে গল্প করবে, হয়তো মায়ের সাথেই কথা বলছে কিংবা কারো সাথে কথা বলছে। বলবে, "আমাকে কিচ্ছু বোঝে না। আমার থেকে চলে গেল। আমি যখন কোনো কিছু বলি কিছু শোনেই না। লিটারালি কিছু শোনে না। ও চলে যায়।" আর ওয়াইফের মানে তার ক্ষেত্রে উল্টো। সে কিন্তু যখনই কোনো ঝামেলা হচ্ছে সে বাপের বাড়ি চলে যাচ্ছে। মানে তাদের যে নিডস টা সেটা কিন্তু ফিল আপ হচ্ছে না। গ্যাপ একটুখানি থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। যেটা জিজ্ঞাসা করছিলাম সেটা হচ্ছে যে অনেক সম্পর্ক তো মানে বিভিন্ন বয়সের মধ্যেই ছড়িয়ে যায়। তো ইদানিং যে আম একটা সম্পর্কের কথা বলছি, এটা একটা বয়সের পর একটা দম্পতির কথা বলছি। আমাদের মা ঠাকুমা নয়, ঠাকুমারা বা তাদের শাশুড়িরা যেভাবে কাটিয়েছেন যে সারা জীবন সংসার করেছেন, সন্তান-সন্ততি হয়েছে, একদম, এটা নিয়ে তারা স্যাটিসফাইড। মানে একদমই, আর এক তাদের মানে আর কোনো কিছু পাওয়ার নেই। একদমই। তার পরের জেনারেশন হুম, যখন এলো, মানে আমাদের মায়েদের জেনারেশন যেটা হলো, তখন কি হলো তাদের নিজস্ব একটা সার্কেল ছিলই। একদম, হ্যাঁ, তারা পড়াশোনা করেছে, কেউ কলেজে পড়েছেন, কেউ মাস্টার্স করেছেন। তারপর তাদের যে ওয়ার্ক ফিল্ডটা তৈরি হলো, তারপর আস্তে, আস্তে বিয়ে, তারপর সংসার। সংসারের পর সেটা কন্টিনিউ হলো। তারপরে যখন আবার সন্তান-সন্ততি হলো, তখন আবার কি হলো সেই সার্কেল থেকে বেরিয়ে এসে তারা আবার সেই সংসারে মন দিলেন। একদম, তো আমাদের মায়েদের যে বয়সটা এসে দাঁড়িয়েছে বিয়ের ৩০-৩৫ বছর পরে এসে রিয়ালাইজেশন হচ্ছে যে আমি সংসারের জন্য সবকিছু দিয়ে দিয়েছি, আমি কিছুই করতে পারিনি। সেইজন্য আস্তে, আস্তে হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে এই বয়সে একটা গ্যাপ তৈরি হচ্ছে। একদমই। মানে আমি যখন ধরি যেটা যে যেটা তার বললে দেখো ৫০-৫৫ বছর বয়স এবং যদি স্বামীর বয়স হয় ৬০, এই এজটায় যে মানে একদম, সম্পর্কটা হয়, একদম। তখন আবার এই প্রবলেমটা দেখা দিচ্ছে। দেখো এখানে না একটা জিনিস হচ্ছে মানে মানুষ এখন নিউক্লিয়ার হচ্ছে কেন? মানে
মানুষরা স্বাধীন। সবসময় মানুষ তো মানসিকতাগুলো কিভাবে জেনারেশন ওয়াইজ পাল্টাচ্ছে? মানুষের একটা বেসিক টেনডেন্সি হচ্ছে আমি স্বাধীন থাকবো। আমায় হুম, হ্যাঁ, এটা হচ্ছে একদম মানুষের মানে কি বলবো মানে বেয়ার নেচার। একদম, একদম আদিম থেকে। তা এখন কি হচ্ছে, এখন মানে সোশ্যাল মিডিয়ার যুগে বলতে পারি আমরা আনসোশ্যাল হয়ে যাচ্ছি কমপ্লিট। তা ঠিক। কেন হচ্ছি? তার কারণ হচ্ছে ধরো মানে এই স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। মানে মানুষ ভাবছে কি আমি আমার ইচ্ছা বলো কিংবা আমার যে মানে আমি যেটা করতে চাচ্ছি আকাঙ্খা এগুলো নিডস গুলো ফুলফিল হলেই আমি ঠিকঠাক চলছি। কিন্তু অ্যাকচুয়ালি ব্যক্তি স্বাধীনতা তা নয়। আমরা কি করছি আমরা অন্যের কথা কিন্তু প্রায়োরিটি দিচ্ছি না। মানে অন্যেও যে কিছু করতে পারে যেটা এমপ্যাথি জিনিসটাই মিসিং হয়ে যাচ্ছে। ২-৪ টে জিনিস কাজ করে যেটা হচ্ছে ট্রাস্ট, এমপ্যাথি, বাউন্ডারিজ। আমরা এই বাউন্ডারিজটা কোথায় আমরা বাউন্ডারি রাখবো সেটা ভুলে যাই। আর রেসপেক্ট। আর রেসপেক্ট দিতেও ভুলে যাই। যখন কোনো মানে সমস্যা হচ্ছে আমরা চিৎকার যেটা করছি, আমরা কিন্তু অন্যজনকে রেসপেক্ট করছি না। মানে লিমিটেশনটা কোথায় ক্রস করে ফেলছি। তা এই লিমিটেশন ক্রস কারণে অন্যজন ভাবছে আমাকে রেসপেক্ট করে না। মানে আমার তাহলে জিনিসটা কোথায়? মানে আমার যে রিলেশনে আমার স্বতন্ত্র বোধ কোথায়? মানে দুজনেই কিন্তু ভুল বুঝছে। মানে আমাদের যেটা করতে হবে সেলফ আইডেন্টিটি থাকবেই। অবশ্যই থাকবে রিলেশনশিপে। কেন থাকবে না? তার প্যাশন বলো, তার কিছু বলো, তাকে সেটা করতেই হবে। সে তো না হলে সে বাঁচবে কেমন করে? সেটা তার অবশ্যই প্রায়োরিটি তে থাকবে। কিন্তু সেলফ আইডেন্টিটি মানে তার সংজ্ঞাটা এরকম হওয়া উচিত যে মানে আমরা বলি না যদি আলুর কথা ধরি তরকারিতে ধরো আলু, মানে আলুর কিন্তু নিজস্ব স্বকীয় গুণ বজায় আছে একটা আলুতে মানে তরকারিতে। তা আমরা এই রকম আলুর মতন হতে চাইবো। যে আমাদের নিজস্ব জিনিসটাও বজায় থাকবে কিন্তু রিলেশনশিপও ঠিকঠাক চলবে। ঠিক। যেটা নিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছিল নীরদা মানে অফ ক্যামেরা। এটা সাইকেল অফ রিলেশনশিপ। সেটা আমরা অন ক্যামেরা একবার দর্শকদের বলো। ১ম এ যেটা আমাদের সাইকেল অফ রিলেশনশিপ যেটা নিয়ে আমি কাজ করি দেখো ব্যাপারটা এরকম নয় যে রিলেশনশিপ আজকে আ আমি চাইলাম একটা মানে ম্যারেজ হলো, বিবাহ হলো। পরের দিন থেকে আমাদের রিলেশনশিপটা ঠিকঠাক চলতে থাকবে। আমরা বেশিরভাগই যেটা মনে করি মানে যেটা ধরো প্রেমের সময় আমরা ধরো যখন একটা কাপল রিলেশনশিপ হচ্ছে ধরো ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা আমিও করেছি অনেক। মানে তখন আমার সময় ল্যান্ড ফোন ছিল। মানে ৳৫,০০০ ৳৭,০০০ বিল কোনো ব্যাপার না এরকম হুম। হয়েছে। হ্যাঁ? তখন মিসড কল ছিল। মানে মিসড কল দিলে হ্যাঁ, ও ফোন করবে তার টাইম মতন। একদমই। তা সেই রিলেশনশিপটা দেখো এখন তো ১ মাস ২ মাসে কোথায় একটা কর্পূরের মতন উবে যাচ্ছে। আর ধরো ৫-৭ বছর আগেও ১ বছর ২ বছর তখন এখন তুমি ডিভোর্স গুলো দেখবে ১ বছর, ২ বছর, ৩ বছর হুম। ৩ এরকম মাসেও হচ্ছে। ৩ মাসেও হচ্ছে। তা আমাদের রিলেশনশিপটাকে কোথাও একটা ফ্রুট মানে আমাদের লাভটাকে ভাবতে হবে ফ্রুটের মতন। মানে আমাদের রিলেশনশিপটাকে নিয়মিত ওয়াটারিং করতে হবে। না হলে যে রিলেশনশিপটাকে গ্রো করবে তার আমরা এক্সপেক্টই করতে পারি না। মানে যেটা আমাদের করতে হবে আমাদের ১ম এ নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের মেন্টাল ওয়েলনেস নিজে যখন মানে আমরা যখন দোষ দিচ্ছি অন্যদেরকে সেটা ১ম এ করতে হবে। তারপরে আমরা এক্সপেক্ট করতে পারি সে আমার থেকে মানে আমি বলছি আমার ক্ষেত্রে যখন হয়েছে মানে ধরো একটা কনফ্লিক্ট হয়েছে, তখন নিজে আমি ১০০ বার ভেবেছি যে আমাকে নিজের আমার কোনো দোষ হচ্ছে না তো? আমার পয়েন্ট থেকে কোনো কিছু ফল্ট হচ্ছে না তো? তারপরে আমি কিছু বলতে পারি। তার আগে মানে বললে না মানে কি হবে? সেখানেই কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। ঠিক। এবার তুমি যেটা বলছিলে যে সার্কেল অফ রিলেশনশিপ। সার্কেল অফ রিলেশনশিপ। ১ম এ তো আমি বললাম যেটা সার্কেল যেটা হচ্ছে being the person you want to attract, you want to love তারপরে যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউর পার্টনার ইন ব্যালেন্স। মানে হচ্ছে আমরা এক্সপেক্ট করি কি সবসময় আমার হাসব্যান্ড মানে আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা বলি আমার কপালেই এরকম জুটেছে। মানে একদম যেটা বেয়ার বাংলা যেটা আমরা বলে থাকি যে আমার কপালেই এরকম জুটেছে। আমরা সবসময় কি করি তৈরি করার চেষ্টা করি। মানে ওকে আমি এরম করে তৈরি করে নেব। ঠিক। কিন্তু সেটা কখনো বাস্তবে সম্ভব না। মানে আমরা কিন্তু কাউকে তৈরি করতে পারি না। তার যে নেচার সেটা তো থাকবেই তার। মানে আমাদের বুঝতে হবে যে মানে তার কি দরকার? তার নিডটা মানে আন্ডারস্ট্যান্ডিং এ পার্টনার ইস লাভ। আর আন্ডারস্ট্যান্ডিং এ পার্টনার কমপ্লিটলি ইস ব্যালেন্স। মানে ব্যালেন্স না করে আমরা যদি ১ম এই ভাবি যে সবকিছু ঠিকঠাক চলবে, মানে এক্সপেক্টের বাইরে এটা। ঠিক। আর ৩ নম্বর যেটা হচ্ছে আমি তোমায় বলছি, কিছু লাভ রুলস আছে।
রুলস মানে কিরকম? আমি একদম বেসিক বলছি। ধরো কারোর পাহাড় ভাল লাগে, কারোর সমুদ্র ভাল লাগে। হুম, মানে ১ম এই কিন্তু একটা কনফ্লিক্ট। আমার ভালো লাগে ধরো আ রোমান্টিক মুভি, আর ওর ভাল লাগে ধরো অ্যাকশন মুভি। হুম। তা আমাদের কিছু রুলস থাকবে। মানে রুলসের কিরকম? এই বাইরে বেশ আমরা যাইনি। ইন্টারেস্টিং লাগছে। রুলসটা মানে কিরকম? আমরা যেটা করে থাকি, মানে আমার কাজটা তোমাকে আমি যদি একটু বলি, মানে আমাদের কিন্তু নিজেরাই জানি না আমরা কি চাই অন্যদের থেকে। মানে আমরা চাই যে ও আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। আমরা তো এরকম বলে দিলাম। তো আমরা চাই কি? আমরা যদি একটা ঠান্ডা মাথায় বসে যদি লিখি, ১ম এ আমরা ভাবতে পারব না যে আমরা এটা কি চাই না এটা চাইছি না। কিংবা এইটা তো এরমভাবে চাইনি আমি। ১ম এ আমাদের বুঝতে হবে আমার কি দরকার? মানে এটা কি একটা আমরা এক্সারসাইজ করাই এটা। মানে আমি বলছি আমার একটা কোর্স আছে, সেটাতে মানে কমপ্লিট এক্সারসাইজ এ তারা বুঝতে পারবে। মানে একটা সেলফ ডিসকভারি হবে তাদের, যে আমি তো এতদিন আমাকে এরমভাবে চিনতাম না। মানে যদি সেভাবে না চেনে, মানে এটা তো একটা গেম অ্যাকচুয়ালি। হুম, হুম। মানে সেই গেমের নিয়মগুলো সেই জানে না। ধরো ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলার নিয়ম সে যদি না জানে, সে গেমে জিতলো না হারলো সে তো বুঝতেই পারবে না। মানে অ্যাকচুয়ালি ম্যারেজ, লাভ যে গেম সে খেলছে, মানে বলতে পারি যে একটা, একদমই তাই। কিন্তু সেটার নিয়ম যদি সেই না জানে, তাহলে কি করে হবে? এবং অপোজিটটাও, মানে হাসব্যান্ড এবং ওয়াইফের দুজনেরই। তাদের যে বেসিক রুল, মানে এইটা হলে আমি এরম বলব। রুলস গুলো কি বলা যাবে? মানে কিছুটা তো। রুলস মানে দেখো, মানে প্রত্যেকের রুলস কিন্তু সমান নয় আবার। আচ্ছা। মানে ডিফারেন্ট কাপল এর ক্ষেত্রে ডিফারেন্ট রুলস। আমি বলছি ধরো এখন বিয়ের মাস চলছে। হ্যাঁ, মানে সদ্য সবাই বিয়ে করছে। একদম। একদম মানে পুরো ভরপুর বিয়ের মরশুম। তো হ্যাঁ, তুমি তাদেরকে কি রুলস মেনে চলার জন্য সাজেস্ট করবে? ১ম এই দেখো, মানে কিছু আমি বলছি আমাদের, মানে আমার কাছে ক্লায়েন্টস এরকমও আসে যে তারা সদ্য প্রেম করছে। তারা চায় সেই সম্পর্কটা থেকে মানে এক্সট্রা মানে কি বলবো? মানে অন্য লেভেলে নিয়ে যেতে। মানে তাদের মধ্যে বন্ডিং যেন, যেরকম তুমি বললে, মানে আমি এরকম পেয়েছি। মানে 50 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি এখন কি বলবো? মানে দেখাই যায় না। না। তারা চায় সেরকম। আমি পেয়েছি এরকম দুজনকে। তা তারাই বলছে যে মানে আমাদের রিলেশনশিপটা মাঝে মধ্যে আমাদের ঝগড়া হয়, খুনসুটি হয়, ২ দিন ফোন বন্ধ থাকে, ফোন করে না। মানে এখন একটা ট্র্যাডিশন হয়েছে, কিছু হলেই ফোন বন্ধ হয়ে যাবে। WhatsApp এ ব্লক করে দিল, আ Facebook এও ব্লক করে দিল, আবার ২ দিন পর আবার আবার আনব্লক করে দিচ্ছে। তা বলছে আমাদের তো এরকম মাঝে মধ্যেই হয়। কি করলে আমাদের রিলেশনশিপটাকে ঠিকঠাক টিকিয়ে রাখতে পারবো? তা এটা একটা লং প্রসেস। মানে আমি যেটা তোমাদের বারবার করে বলছি, যেটা হচ্ছে রিলেশনশিপকে আমাদের টিকিয়ে রাখার জন্য আমাদের, মানে কি বলবো, যেটা সাইকেল তুমি বলছিলে যে একদিন করলাম, 2nd ডে করলাম না। মানে আমরা যেরকম কিছু রিচুয়ালস মানি, ধরো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমরা এগুলো করলাম। তাহলেই তো আমাদের জীবনটা ঠিকঠাক চলে। হুম। সেরকম রিলেশনশিপটাকেও আমরা যদি মনে করি যে হ্যাঁ, আমি তো আগে ওকে ভালোবাসতাম, সেই সময় কত ভালোবেসে, কত গিফট করেছি, কত কিছু, মানে বেড়াতে গেছি, এই করেছি, সেই করেছি। কিন্তু সেগুলো কিন্তু এখন কাজ করবে না। আমাদেরকে প্রতিনিয়ত তার পেছনে কাজ করতে হবে। তা না হলে সেটাকে সেই রিলেশনশিপ স্পার্কটা দেওয়ার জন্য। হ্যাঁ, স্পার্ক তো থাকবেই না, গ্রো ও করবে না। তুমি মানে দেখবে বাবা-মায়ের, মানে আমাদের বাবা-মায়ের মধ্যে বন্ডিং কিন্তু প্রচন্ড ভালো। একদমই না। হ্যাঁ? তাদের বলব আমি, তাদের হয়তো স্যাক্রিফাইস বলো, রেসপনসিবিলিটি টা এতটাই হাই ছিল যে হ্যাঁ, স্যাক্রিফাইসটা দুদিক থেকেই হয়েছে। হ্যাঁ, তাদের হয়তো এই দিকগুলো, মানে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হয়তো অতটা ম্যাটার করেনি। কিন্তু তাদের স্যাক্রিফাইস আর এই, মানে কি বলবো, মানে রেসপনসিবিলিটি টা, মানে তাদের অন্য লেভেলে, নেক্সট লেভেলে। তাই জন্য হয়তো তারা এতদিন অবধি, মানে কি বলবো, সাস্টেন করে গেছে। কিন্তু এখন মানে আমাদের মধ্যে অনেক রকম কনফ্লিক্টস চলে এসছে। যেরকম ধরো আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু জানতে পারছি। সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা এক্সপেক্ট করি, ধরো সিরিয়াল, যেটা আমরা দেখি সিরিয়ালে, যে মানে এইটা কখনো এক্সিস্ট করে না। আমাদের কিন্তু যে কি বলবো, মানে টেক অ্যাওয়েজ, মানে আমরা যেগুলো নিই, আমরা যেগুলো, মানে কি বলবো, মানে ধরো তুমি একটা আ মেয়েকে যার বিয়ে হয়নি, তুমি জিজ্ঞেস করবে তোমার কেমন হাসব্যান্ড পছন্দ? সে বলবে যে আমার শাহরুখ খানের মতন দেখতে হবে, অক্ষয় কুমারের মতন হাইট চাই। এরকম মানে, কিন্তু
যদি ৩-৪ টে এরকম মিশিয়ে দেয়, বাস্তবিক কখনো আমরা পারবো সেটা সম্ভব না কখনো। কারণ তারা all together ডিফারেন্ট পারসন। তাদের মধ্যেও কিন্তু আ মানে কি বলবো? মানে ফ্লপ ড্রব্যাক আছে, ফ্লস আছে তাদের মধ্যে। এবং আমরা যদি এরকম এক্সপেক্ট করি, মানে আমরা সবসময় এরকম এক্সপেক্ট করি যে আমাদের বিয়ে হবে, আ আমরা এইরকম একটা জায়গায় বেড়াতে যাবো, এরকম আমার ফ্যামিলিজ হয়। অনেকগুলো আমাদের স্বপ্ন ছড়া আমাদের একটা থাকে। ইমাজিনেশন আছে। একটা মানে কি বলবো? মানে মানে আ একটা কাল্পনিক একটা ইমাজিনেশন আছে। যেটা বাস্তবে যখনই মেলে না, তখনই কিন্তু কনফ্লিক্টস গুলো ক্রিয়েট করে। হুম। এবং আমাদের উচিত সেই ইমাজিনেশনটা ঠিক করা আগে। মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ইমাজিনেশনটা কোথা থেকে আসে? বেশিরভাগ আসে হচ্ছে সিনেমাস বলো, হ্যাঁ। আ আমাদের যে সিরিয়ালস গুলো বলো, ওয়েব সিরিজ। এগুলোর থেকে ওয়েব সিরিজ গুলো থেকে আসে। সেখানে দেখা যাচ্ছে ধরো আইডিয়াল বহু মানে আইডিয়াল বউ মানে সে সকালবেলায় উঠছে, সে বাচ্চা-কাচ্চা সামলাচ্ছে, শাশুড়ি-শ্বশুরের সঙ্গে তার সম্পর্ক ট্রিমেন্ডাস ভালো। পরিবারের সবার খেয়াল রাখে। মানে সে অ্যাকচুয়ালি দশভুজা অ্যাকচুয়ালি। কিন্তু রিয়াল লাইফে কিন্তু সেটা রেয়ারেস্ট থিং। কিন্তু আমাদের সবার লক্ষ্য থাকে আমার ওরকম একটা ওয়াইফ হবে, কিংবা ওয়াইফেরও উল্টে মানে এক্সপেক্ট থাকে যে আমার একটা ঐরকম হাসব্যান্ড থাকে যে সবকিছু ঠিকঠাক চলবে। কিন্তু তার উপর আমাদের কাজ করতে হবে যে আমাদের তো এরকম আইডিয়াল হতে পারে না। তা আমরা যেটা চেষ্টা করি সবসময় যেটা হচ্ছে আমি তাকে চেঞ্জ করে নেব। কিন্তু বাস্তবে সেটা সম্ভব নিজের না। মতো করেছে। হ্যাঁ, না আমাদের যেটা ভালোবাসতে হবে তার যে আগের গুণগুলো, মানে অ্যাকচুয়ালি রিলেশনশিপের যদি আমি সংজ্ঞা বলি, সেটা হচ্ছে 2 পারসন কমপ্লিট ইচ আদার। তা আমি যদি ওকে ওর মতন করে চেঞ্জ করে নিই, ও যদি আমাকে আমার মতন করে চেঞ্জ করে নেয়, সেখানে তো দুটো দুরকম। ২ রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই। যেটা তোমাকে আমি বলছিলাম হ্যাঁ, যে আমাদের নিউলি ম্যারিড কাপলস দেরকে তুমি যদি ৫ টা টিপস দাও। হ্যাঁ, এটা তো বিয়ের মরশুম চলছে। আর কোথায় একটা নিউজে দেখছিলাম যে এই মরশুমে নাকি মানে ইন্ডিয়াতে সবথেকে বেশি এই সিজনটায় বিয়ে হলো যেটা আগে কখনো হয়নি। রেজিস্ট্রি ম্যারেজ বলো, রেজিস্ট্রি যেটা রেজিস্ট্রি করছে, হিউজ নাম্বার, সবথেকে বেশি নাম্বার। এটা রেকর্ড নাম্বার নাকি এই সিজনটায় হয়েছে। তা নিউলি ম্যারিডদের আমি যেটা টিপস দেবো, দেখো ১ম এ দেখো প্রত্যেকটা রিলেশনশিপ আলাদা, আলাদা হয়। প্রত্যেকটা কাপল ডিফারেন্ট, ডিফারেন্ট। হুম। এবার তাদের একটা নির্দিষ্ট মেন্টালিটি থাকে আমাদের এরকম হবে। কারোর গ্রো মেন্টালিটি থাকে। তা আমি যে টিপসটা দেব, ১ম এ ক্রিয়েট মেমোরিজ, হ্যাপি মেমোরিজ। প্রচুর, প্রচুর মেমোরি ক্রিয়েট করো। বেড়াতে যাও, হানিমুন যেটা ম্যারিড বিয়ের পরেই তারা বেড়াতে যায়। ক্রিয়েট মেমোরিজ। কারণ কনফ্লিক্টস যখনই আসবে না, তখনই ওই মেমোরিজ গুলো আমাদের মনের মধ্যে আমাদের কোথাও একটা সাবকনসিয়াস সেই মেমোরি গুলো না আমাদেরকে, না আমাকে এরকমভাবে আমি তো এরকম গেছিলাম এই সময়। তখন কিন্তু সেইগুলো না মানে কি বলবো, ক্ষতে প্রলেপ বলতে পারো হুম। মেমোরিজ গুলো। তারপর দেখো কমফোর্ট আমরা বিয়ের পরে, বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পরে মানে এই কমফোর্টটা থেকে বেরিয়ে আসতে হবে তোমাকে। কারণ দেখো এটা একটা নতুন জিনিস এবং তোমার যদি কমফোর্ট এটা মানে দুপক্ষেই, ছেলে দুপক্ষেই, এবং মেয়ে। হ্যাঁ। তারপর বলব ইগোটা, হুম। ইগোটা একদম মানে কি বলবো? মানে ইগোটা একদম বর্জন করতে। বর্জন। মানে একদম ইগো থাকলে হবে না। কারণ ইগো যেটা আমরা করি না, একটা ফলস ইগো। মানে আমি তোমাকে বলছি আমরা না নতুন, নতুন ঘটনা ক্রিয়েট করতে ভালোবাসি। মানে কিরকম? হয় আমাদের সঙ্গে একরকম, আর আমরা সেটাকে তৈরি করি আরেক রকম। মানে আমি আমার ক্ষেত্রেই বলছি কিরকম হয়েছে। আ ধরো কোনো একটা ঘটনা যখন ঘটে না, তার সঙ্গে না আমরা ইমোশনালি সবসময় একরকম থাকি না। তা সেই সময় যখন আমাদের মানে ঘটনাটা ঘটে, তা ইমোশনালি আমরা যেরকম থাকি সেইরকম আমরা ঘটনাটা তৈরি করার চেষ্টা করি। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড, আ ও উচ্চ মাধ্যমিকের পরে বলল, "আমি চাকরি-বাকরি করব না, আমি ব্যবসা করব।" তা ও বাবার কাছ থেকে টাকা যখন চাইল, ওর বাবা চাকরি করত। তা বলল, "চাকরি আমার পছন্দ হয় না। গভর্নমেন্ট জবে আমি যাব না।" আমার ওর পার্সোনালি পছন্দ হয় না। তা ও বাবার যখন টাকা চেয়েছে, বাবা ওকে দেয়নি। তা ও আমাদের সঙ্গে এসে বলছে যে, "আমার বাবা ভালোই বাসে না আমাকে। কিছু একদম আমি টাকা চাইলাম দিল না। আমি ব্যবসা করব। আমি কি খারাপ করতাম কিছু? আমি কত টাকাকে" বলছি এখনকার যারা উড়িয়ে দেয় টাকা সিম্পল। "আমি ব্যবসা করতাম, কত আমি ভাবি।" তা এবার ও যেটা স্টোরিটা ক্রিয়েট করল কি, ওর বাবা ওকে ভালোবাসে না। মানে ঘটনাটা যেটা ঘটলো হচ্ছে, ও বাবার কাছে টাকা চাইল, ওর বাবা ওকে টাকা দিল না।
ও সেটা একটা স্টোরি ক্রিয়েট করে ফেললো যে আমার বাবা আমাকে ভালোই বাসে না। কিন্তু আল্টিমেটলি স্টোরিটা তা ছিল না। ওর বাবা দেখেছে সবে এইচএস পাস করেছে। আমি ওকে টাকা দেব ও তো নষ্ট করে ফেলবে। হুম। এবার ও বলল আমাদের কেউ চাকরি মানে সবাই কেউ চাকরি করেছে, সবাই কেউ ব্যবসা করেনি কেউ। তা আমি ও যেটা স্টোরিটা ক্রিয়েট করলো। কিন্তু আল্টিমেটলি আমরা যদি দেখি, আমি বললাম যে, "তুই এখন চাস না, তুই আরেকটু তুই কলেজে ভর্তি হ, তারপরে চা।" তারপরে আস্তে, আস্তে কিন্তু ওর বাবা ওকে টাকা দিয়েছে অ্যাকচুয়ালি পরে। তা আমরা কি করি স্টোরিটা ক্রিয়েট করে ফেলি। আর নিউলি কাপল এর না স্টোরিটা সবার আগে ক্রিয়েট হয়। হুম। কারণ তাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা থাকে না। ওভারথিংক কাজ করে। ওভার থিংকিং কাজ করে এবং স্টোরিটা না মানে এমন কাজ করে, ওই স্টোরিটাতে না মানে সে একদম আঁকড়ে ধরে থাকে। মানে কেউ যদি তাকে বোঝায়ও সেই স্টোরি থেকে সে বেরিয়ে আসতে পারে না। মানে অ্যাকচুয়ালি দেখো, আমরা এক্সপেক্ট করতে পারি না আমাদের মধ্যে কোনো ঝগড়া হবে না। মানে যেহেতু দুজন মানে কি বলবো মানে একটা ম্যান একটা ওম্যানের ডিফারেন্ট নিডস থাকে, ঝগড়া হবেই। জি, স্বাভাবিক কিভাবে এটা। কনফ্লিক্টস থেকে আমরা বেরিয়ে আসবো সেইটা হচ্ছে শেখার। কনফ্লিক্টস হবেই। কনফ্লিক্ট হবে না এটা ভাবাটাই ভুল। কনফ্লিক্ট ঠিক। হবেই। কিন্তু কনফ্লিক্ট থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো সেটাই হচ্ছে আমাদের শেখা। কারণ দেখো যখন ধরো বিয়ে হয়েছে, তখন তাদের যখন ঝামেলা হচ্ছে তারা তো কাউকে বলতে পারছে না। এক্সাক্টলি তারা তো মানে শেয়ার করতে পারছে না। কিন্তু তারা যদি একটা লার্নিং এর মধ্যে দিয়ে যায় যে আমরা এরকমভাবে চলবো, তাদের বন্ডিং অনেক বেটার হবে। ঠিক। আমি তোমাকে একটা হ্যাঁ। ছোট্ট কথা বলছি যেটা এখন ফেসবুকে বেশ একটা ভাইরাল পোস্ট হয়েছিল। একজন পোস্ট করেছিল। সেটা তুমি মানো কিনা শুধু বলবে। এটা হচ্ছে যে এতদিন অবধি মেয়েরা তাদের বাড়ি ছেড়ে এসে শ্বশুরবাড়িতে মানিয়ে নিয়েছে। সেক্ষেত্রে ছেলেদের সেই কমফোর্টটা থেকে গেছে। কিন্তু মেয়েদেরকে সেই কমফোর্ট ছেড়ে আসতে হয়েছে। সেটা তুমি কমফোর্টের কথা বললেও। তো এবার সে পোস্ট করছে সেখানে সবাই এগ্রি করছে যে একটা নিয়ম হোক যেখানে ছেলেও আসবে মেয়েও আসবে। মানে দুজনেই দুজনের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নিজেরা নতুন করে নিজেদের কমফোর্ট তৈরি করবে। এটা কি তুমি মানো? দেখো আমি যেটা তোমাকে বারবার বললাম যে মানে প্রত্যেকটা কাপলের প্রত্যেকটা সিচুয়েশন আলাদা থাকে। তাদের বাড়ির ডেমোগ্রাফিক বলো, মানে প্রত্যেকটা লোকেশন ওয়াইজ বলো, তাদের ডিফারেন্ট সিচুয়েশন থাকে। দেখো আমি যদি এখন এটা ইউনিভার্সাল বলে দিই যে আ তাদের সেপারেট হয়ে যাওয়াটা উচিত। আ সেটা দেখো তুমি যেটা বললে আমিও একটা ফেসবুকে দেখছিলাম যে জাপানে সেপারেশন ম্যারেজ খুব জনপ্রিয় হয়েছে। মানে এটা হয়তো মেবি হয়তো নতুন আমাদের ইন্ডিয়াতেই একমাত্র যেখানে ম্যারেজে ফ্যামিলি বেশি ইনভলভ থাকে, একটা একদম, ছেলে মেয়ে কম একদম, থাকে। একদম। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কালচারে যেটা হচ্ছে মানে একটা ছেলে একটা মেয়ে বিয়ে করছে তো বটেই। তারা তো দুজন বিয়ে করছে। কিন্তু দুটো ফ্যামিলিও বন্ড হচ্ছে। এটা ইন্ডিয়ান কালচারে হাইয়েস্ট সবথেকে বেশি। বাঙালিদের মধ্যে তো অনেক বেশি। তা দেখো দুজন মানিয়ে থাকতে পারে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং মানে অ্যাডজাস্টমেন্টটা কিরকম হবে? অ্যাডজাস্টমেন্টটা মানে কি বলবো? একজন কম একজন বেশি হবে না। অ্যাডজাস্টমেন্টটা এরকম প্রায়োরিটিতে হবে যে আমাদের যে বেসিক নিড গুলো, তুমি এর আগে একটা পডকাস্টে বলছিলে আমি শুনেছি ওটা, যে আজকালকার মেয়েরা ধরো কোনো বেবি মানে ইস্যু নিতে ভয় পায়। হ্যাঁ। ঠিক আছে? এবং তারা সেই দিকে এগোচ্ছে না। ছেলেটার কিন্তু সেই ইচ্ছাটা রয়েছে। মানে দেখো নন্দিনীদির পডকাস্টে। একদম। দিদির পডকাস্টে তুমি বলছিলে। এবার ঘটনাটা হচ্ছে দেখো আমাদের রিলেশনশিপ গ্রো করবে কিভাবে? আমাদের যখন একটা লিগ্যাসি আসবে। মানে আমাদের যদি কোনো একটা কিছু না হয়, দেখো আমাদের তো এটা তো আদম ইভের সময় থেকেই চলে আসছে। তা আমরা যদি ওটা ভাবি না ওটা আমাদের প্রায়োরিটি না, তাহলে কিন্তু ভুল করব। তা তুমি যেটা বলছো যেটা আলাদা মানে আলাদা থাকাটা মানে ডিফারেন্ট কাপল এর ক্ষেত্রে আলাদা হবে। দেখো সবার আ মানে মাদার ইন ল বলো, সবার ফাদার ইন ল বলো, তাদের পরিবার বলো, সব একরকম হয় না। তাদের ১ম এ প্রায়োরিটাইজ করতে হবে তাদের নিডটা কোথায়? তাদের নিড অনুযায়ী তারা আলাদা থাকতে পারে, সেখানে কোনো ব্যাপার নেই। তবে তাদের যদি নিড থাকে যে আমাদের সত্যিই গার্ডিয়ান প্রয়োজন। হ্যাঁ। মাথার উপরে আ একটা ছাদ। এটা যে যার এটা পার্সপেক্টিভ এর উপর এটা ডিপেন্ড পারফেক্ট করবে। মানে রেফারেন্স ফ্রেম এর মতন। মানে তোমাকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হবে যে আল্টিমেটলি আমাদের নিডটা কি? আমাদের ফুলফিলমেন্ট টা কি দরকার?
এই যে আমরা একদম আড্ডা শেষের দিকে চলে এসেছি যে বিষয়টা এখন সবথেকে বেশি আলোকপাত করার বিষয়। কারণ প্রচুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তৈরি হয়েছে। এটা মানে কিভাবে ঠিক হতে পারে? মানে দেখো এটা দুপক্ষ থেকেই একটা একদমই, ছেলের একদমই। ক্ষেত্রেও যেমন মেয়েদের ক্ষেত্রেও সেরকম। এখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মানে কি বলবো সব জায়গাতেই আছে। দেখো এখানে কি হচ্ছে যখনই তার যেটা বলছি বারবার করে এই নিডটা আমার কিছু এক্সারসাইজ আছে। মানে একদম প্রুভেন সে বুঝতে পারবে যে আমার নিড গুলো কি, আমি কি চাইছি, আমার গুলো কি। মানে লাভে না কতগুলো রুল থাকে যেটা তোমাকে বলছিলাম যে ক্রিকেট খেলায় কতগুলো রুল রয়েছে, ফুটবল খেলায় কতগুলো রুল আছে। তার রুলগুলো না আমরা নিজেরাই বুঝতে পারি না। মানে এগুলো না সেলফ ডিসকভারি বলো। মানে সেলফ ডিসকভারি ওইটার মাধ্যমে হয়। তাদের একটা মানে কি বলবো মানে তাদের হঠাৎ করে ভাববে যে আমি তো এরকম চিন্তাভাবনা কখনো করিনি আমার মতন করে। যে আমরা এটাই চাইছি। মানে আমরা কি ভাবি বলতো? আমরা যেটা ভাবি হচ্ছে মানে আমরা একটা ভাবি যে ও আমায় ভালোবাসে না। আমার এইগুলো ও কিছু করছে না। হঠাৎ করে একটা রিলেশনশিপ এ জড়িয়ে গেল। যেটা ও আগে ভাবছিল ধরো ২-৩ ঘন্টা করে ফোন করবে কিংবা আ ওর কেয়ার করে না। যেটা একটা মেইন ইস্যু কেয়ার করে না। কিন্তু কেয়ার কিন্তু আল্টিমেটলি আছে। মানে ওটা কি হয়ে গেছে? থিতিয়ে গেছে। মানে কি সমস্ত কিছু প্রায়োরিটি দিতে কেয়ারিং অ্যাকচুয়ালি আছে। কেয়ারিং টা কোথাও যায়নি। কিন্তু ও যেটা ভাবছে ও সেটা না ভেবে এক্সট্রা একটা ম্যারিটাল অ্যাফেয়ার এ জড়িয়ে গেল। তাহলে আমাদের যেটা প্রায়োরিটাইজ করতে হবে যে আমাদের এবার তুমি যেটা বলছো এক্সট্রা ম্যারিটাল এ গিয়েও সে কিন্তু অনেক সময় হ্যাপি হচ্ছে না। না, হ্যাঁ? দু ২ মাস, ৩ মাস, ৪ মাস যাওয়ার পরে সে তখন দেখছে কেটেও যাচ্ছে। হ্যাঁ, কেটেও যাচ্ছে। তাহলে মানে সে নিজেই কনফিউজড। আবার এরকমও হয়েছে হ্যাঁ, যে হাসব্যান্ড ওয়াইফ এর রিলেশন ভালো না। কিন্তু তারা যখন এক্সট্রা ম্যারিটাল এ গেছে তারা দুজনেই হ্যাপি রয়েছে। একদম, এরকমও হয়েছে। একদম এরকমও হয়েছে। মানে কি তাদের যে মানে রিলেশনশিপটা তারা যখন করেছে সেটা কি বলতো? সেটা ওই ফিজিক্যাল অ্যাট্রাকশন বলো, সেটা বলো লাভ এট ফার্স্ট সাইট বলো, সেটা কিছু না ভেবেই করেছে। কিন্তু তারা যখন নিজেদের বুঝেছে সেটা হয়তো মেবি বিয়ের পরই বুঝতে পেরেছে মানে ফুল যেটা কমপ্লিট যেটা বললাম আন্ডারস্ট্যান্ডিং ইওর পার্টনার ব্যালেন্স। মানে তাদেরকে পুরো যখন বুঝতে পেরেছে তারা তখন দুজনেই বুঝতে পেরেছে যে আমাদের রিলেশনশিপটা মানে ব্রেক করে ফেলাই ভালো। নিলয়দা আমাদের টকবকের দর্শকদের কি বলবে তোমার কাজ সম্পর্কে? আ দেখো আমার এই কাজটা যেহেতু রিলেশনশিপ নিয়ে তোমরা যদি আ বিয়ের মানে বিয়ে করবে যেটা বলছো তুমি যে বিয়ের সিজন চলছে। অনেকে হয়তো বিয়ে করবে হয়তো পরে। তারা হয়তো তাদের প্রেমটা কিরকম, তাদের রিলেশনশিপ স্কোর কত সেটা জানতে চাইছে। রিলেশনশিপ স্কোর একটা খুব মানে যেরকম খেলার স্কোর হয়। আমরা যেটা বলছি এখন খেলার কত স্কোর হয়েছে। তাহলে স্কোর কিংবা রিলেশনশিপটাকে কিভাবে ডেভেলপ করবে তোমাদের নিজেরাই। সেইটা যদি জানতে চাও, আমি একটা WhatsApp একটা কমিউনিটিতে যুক্ত হওয়ার একটা লিঙ্ক দিচ্ছি, একটা Google ফর্ম দেবো। তুমি তোমার অসুবিধাটা Google ফর্মে লিখতে পারো, সাবমিট করতে পারো কিংবা WhatsApp কমিউনিটিতে যোগ হও। WhatsApp কমিউনিটিতে তোমার দেখো মানে এটা ফ্রিতে তোমার হাফ অসুবিধা দূর হয়ে যাবে। আর তুমি যদি এই টকবকদের জন্য আমি ফার্স্ট ১০ টা কাউন্সেলিং ফ্রি করে দেবো। দারুণ তোমরা ব্যাপার। তোমরা Google ফর্মে সাবমিট করো। আমি ১০ টা কাপল কাউন্সেলিং ফ্রি। সম্পর্ক একটা ধাঁধালো একটা জটিল ব্যাপার। সেই চক্রব্যূহের মধ্যে যে পড়েছে সে কিন্তু সহজে বেরোতে পারে না। কিন্তু আমাদের সম্পর্কগুলোকে ভালো রাখার, যত্ন করার দায়িত্ব কিন্তু আমাদেরই। তাই উনি বললেন যে সম্পর্ক ভালো রাখতে গেলে, সম্পর্ককে সুস্থ রাখতে গেলে, সম্পর্ককে যত্ন করতে হলে, সম্পর্ককে আদরে রাখতে গেলে আমাদের কিন্তু কিছু, কিছু গাইডেন্সের প্রয়োজন হয়। কারণ আমাদের যেরকম ওয়ার্ক লাইফ, আমাদের যেরকম সোসাইটি অ্যাকচুয়ালি এটা একটা স্কিল একদম। ডেভেলপমেন্ট। তো আমাদের যেরকম সোসাইটি বা আমাদের যেরকম সমাজ সেই অনুযায়ী আমরা যেভাবে পাল্টাচ্ছি আমাদের সম্পর্কের সংজ্ঞাও বদলাচ্ছে। তাই সম্পর্ককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর নিলয়দা তো বলবেই এই টকবক দেখে যারা নিলয়দার সঙ্গে যোগাযোগ করবেন তাদের প্রথম ১০ প্রথম টা ১০ জন কাউন্সেলিং ফ্রি। ফ্রি। তো এই সুবর্ণ সুযোগ আর ছাড়বেন কেন?
অবশ্যই সেটাকে গ্র্যাব করুন, নিজেকে ভালো রাখুন, আপনার পার্টনারকে ভালো রাখুন, আপনার মা-বাবা থেকে শুরু করে আপনার পরিজনকে ভালো রাখুন। আর দেখতে থাকুন টকবক। পরের এপিসোড আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ স্টে টিউনড।